আমরা কি দেখতে পেলাম যে একটি বিশেষ দল, একটি ফ্যাসিস্ট দল ফ্যাসিজম কায়েম করে অন্যান্য সকল রাজনৈতিক দল তাদেরকে অ্যাকিউরিয়ামে বন্দি করে ফেললো। বিশেষ করে দেখা গেল যে তাদের যে বিরোধী দল ছিল সেটা তাদেরই এক গৃহপালিত দল। এরকম একটা পরিস্থিতিতে এসে 36 দিনের এক অভূতপূর্ব লড়াইয়ের মাধ্যমে আমাদের ছাত্র জনতা সম্মিলিতভাবে এই ফ্যাসিজম এবং তার পূর্ববর্তী যে রাজনৈতিক ব্যর্থতা এবং অচল অ্যান্টিবায়োটিক তা ছুঁড়ে ফেলে দেয় এবং তারা নতুন একটা বন্দোবস্ত চায়। সেই বন্দোবস্ত কি? সেই বন্দোবস্তে তারা চাচ্ছে যে বাক স্বাধীনতা প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব। কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রের করদ রাষ্ট্র অথবা স্যাটেলাইট স্টেট হিসেবে তারা আর থাকতে চায় না, বাংলাদেশের মানুষ থাকতে চায় না। তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছে, কারণ হচ্ছে যে 54 বছরের সেই পুরাতন রাজনীতিকে যখন ছাত্র জনতা ছুঁড়ে ফেলে দিল, তারপরে বাস্তবতায় যেতে দেখা গেল যে সকল রাজনৈতিক দল একটা গ্রাউন্ড জিরোতে চলে আসলো, যেখান থেকে তারা তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা শুরু করবে। এই বিনির্মাণের যাত্রায় ইতোপূর্বে বাংলাদেশে ইসলামপন্থী, আওয়ামীপন্থী, জাতীয়তাবাদপন্থী, ছাত্রত্বপন্থী, তারপর কমিউনিজমপন্থী বিভিন্ন দলের আবির্ভাব হয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল পেশাজীবীদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল আবির্ভূত হয়েছে, যা 2025 সালের 20 তারিখে, মার্চ মাসের 20 তারিখে অত্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কৃষিবিদ ইনস্টিটিউটে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের দলের নাম জনতার দল। আমাদের দলের মূল মন্ত্র 3টি। একটি হচ্ছে সাম্য, ন্যায্যতা এবং প্রগতি। আমরা আমাদের অন্তরে যে মন্ত্র ধারণ করি তা হলো নতুন বাংলাদেশের অঙ্গীকার, এবং আমাদের স্লোগান হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। তো এই আমাদের স্লোগানে এবং আমাদের আপিলে আকৃষ্ট হয়ে সকল পেশাজীবী থেকে লোকজনরা ফিরে আসতে শুরু করেছে। যারা একসময় রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল তাদের ভেতরেও অনেকে এখন রাজনীতিতে প্রত্যাবর্তন শুরু করেছে। আমরা জ্ঞান ভিত্তিক, দক্ষতা ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে অভিভাবকত্ব দিব, তাদের লিডারশিপ গ্রো করার টাইম দিব। আমরা ইংরেজিতে যেটাকে বলি লেড বাই ইয়ুথ অ্যান্ড গাইডেড বাই দ্য ভেটারানস। সো সেই ভেটারানদের একজন, তার হাতে আমি এখন মাইক হস্তান্তর করব। উনি হচ্ছেন আজম খান ভাই। তার রাজনৈতিক ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে উনি বীতশ্রদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে এরকম প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমি আর রাজনীতি করব না। কিন্তু আমাদের দলের যে নতুন মতাদর্শ তাতে তার আকৃষ্ট হয়েছে। আমাদের দলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সামরিক, বেসামরিক আমলা সবার স্থান, এবং সবাই মিলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই অবস্থায় আমি নতুন করে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে আমাদের সামনে আসা আজম ভাইয়ের কাছে আমি আমার মাইক হস্তান্তর করছি। আজম ভাই আমাদের সদস্য সচিব। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান জনতার দল, সম্মানিত মেজর অবসর দেইলিজ খান, মুখপাত্র এবং সমন্বয়ক আমাদের জনতার দলের, ইতিমধ্যেই এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে রমজানের দিনে এসছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি জনতার দলের পক্ষ থেকে। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের মুখপাত্র বলেছেন, আমি বছর 3 আগে প্রেস কনফারেন্স করে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিকে অবসর নিয়েছিলাম। তার কারণ বাংলাদেশের সবাই জানে। আজকে যখন আমি দেখলাম 36 জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার সাথে একাত্ম হয়ে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈনিকরা বেরিয়ে এসেছিল এবং ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে নতুন বিপ্লবের যে সূচিত হলো সেই বিপ্লবের দ্বার প্রান্ত থেকে সম্মানজনক অবস্থায় নিয়ে এলো, এবং তারা যখন ঘরে বসে না থেকে তাদের সন্তানদের নিশ্চিত ভবিষ্যৎ ঠিক করার জন্য আবার রাজনীতি দল করার জন্য প্রত্যয় গ্রহণ নিল, তখন আমাকে আহ্বান জানালো। আমি ভাবলাম যে হ্যাঁ, এখন একটা ইতিবাচক রাজনীতির ডাক, যেহেতু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা, সাংবাদিকবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রায় 70টা এনজিও নেতৃবৃন্দ আজকে আমাদের মাননীয় চেয়ারম্যানের সঙ্গে এবং জনতা দলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এরপর আমি আর বসে থাকতে পারিনি। আমি বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা হোক এই সংকল্প নিয়ে এই জনতা দলের সঙ্গে একাত্ম হয়েছি, এবং ইনশাল্লাহ অভীষ্ট পক্ষে না পৌঁছানো পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।
আমাদের মূল লক্ষ্য কি? একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে আনতে চাই। প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাকে বিকেলবেলায় আমরা এটাকে কারিগরি শিক্ষা কেন্দ্রে পরিণত করব এবং বাধ্যতামূলকভাবে যারা অ্যাভারেজ স্টুডেন্ট প্রত্যেককে আমরা কারিগরি শিক্ষার মধ্য দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করে, দক্ষ কর্মী তৈরি করে সারা বিশ্বে আজকে জার্মান, ইটালি, ফ্রান্স, কানাডা সমস্ত লোক খুঁজে পাচ্ছে না, বাংলাদেশে তাকিয়ে আছে। আমরা যদি বাংলাদেশ থেকে আমরা এই শ্রমশক্তি পাঠাতে পারি তাহলে বাংলাদেশ ডলারে ভাসবে। এইভাবে আমাদের মাননীয় চেয়ারম্যান প্রচুর লেখাপড়া করেন, উনি বিভিন্ন গবেষণা করেন, এর মধ্য দিয়ে আগামী দিনে আরও জানতে পারবেন। আজকে যেহেতু সময় সংক্ষিপ্ত, মূল বক্তব্য হলো একটা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার জন্যে আজকে সমস্ত লেভেলের সৈনিকরা, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, সৈনিক, সিপাহী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনজিও, বিভিন্ন নেতৃবৃন্দ আজকে এক হয়ে, এবং আপনারা দেখবেন ইনশাল্লাহ ঈদের পর থেকে আমাদের কিভাবে প্রতিদিন হাজার হাজার জনগণ, বিভিন্ন পেশার জনগণ আমাদের দলে যোগদানের জন্য অপেক্ষা করছে। সারা পৃথিবী থেকে আমরা ফোন পাচ্ছি, ফ্রান্স থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে, সবাই এই ইতিবাচক রাজনীতিতে একাত্ম হতে চাচ্ছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন সৎ এবং জ্ঞানী লোকের, সেটা আমাদের মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা পেয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে এই দক্ষ, অভিজ্ঞ জ্ঞানীদের নিয়ে আমরা নতুন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি আমাদের মাননীয় চেয়ারম্যান, যিনি গত পরশু বলেছেন প্রেস কনফারেন্সে যে সামরিক বাহিনীকে অবশ্যই কাজে লাগাতে হবে, শুধু ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে ঘরে বসিয়ে রাখলে চলবে না। উনি চ্যালেঞ্জ করেছেন মাত্র 15 দিনে বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই বিষয়ে বিস্তারিত আমাদের মাননীয় চেয়ারম্যান এখন বলবেন। আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় চেয়ারম্যান জেনারেল শামীম কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরটা ছোট কিন্তু জনে জনে আকীর্ণ, সুতরাং সেই শর্তে আমরা বলতে জনাকীর্ণ সংবাদ সম্মেলন। মূলত আজকে যে মহতি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের যে সদ্য আত্মপ্রকাশকৃত রাজনৈতিক দল জনতার দল, তার আজকে অফিস উদ্বোধন উপলক্ষে সর্বপ্রথম আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে রোজার দিনে কষ্ট করে আপনারা আসছেন। এতক্ষণ ইতোপূর্বে আমার যে দুজন বক্তা আমার ডানে এবং বামে এই দলের উদ্দেশ্য, চিন্তা ভাবনা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছে। সোজা কথা হচ্ছে 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ, সেখানে সুষ্ঠু সুন্দর কোনো ব্যবস্থার আমরা দেখতে পাইনি। তো এই যে একটা শূন্যতা, এই যে একটি বড় ধরনের দুর্বলতা আমাদের রাজনৈতিক ব্যবস্থার, সেটাকে কাটানোর একমাত্র বুদ্ধি হচ্ছে যদি আমরা শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আনতে পারি। এই মহতি উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা শুরু। আমাদের একটা গবেষণালব্ধ বিষয় যে গুটি কয়েক ভালো মানুষ বাংলাদেশের রাজনৈতিক প্রবাহ বা রাষ্ট্র ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন রাখতে পারে। সেক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে আমরা বলছি তাকে প্রথম শিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, তারপর জনগণের সাথে যোগাযোগ থাকতে হবে এবং দেশের জন্য কাজ করার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে। তো এই শর্তে আমরা শুরু করেছি এবং দুইটা আমাদের অবজেক্টিভ, আমরা দুইটা বিষয়ের দিকে আমরা অত্যন্ত সচেতনভাবে আগানোর চেষ্টা করছি। এক হচ্ছে আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কথা বলবো, কাজ করব। যদি রাষ্ট্রের পক্ষে কথা বলি তাহলে এটা কারো না কারো বিপক্ষে যাবেই। আর দ্বিতীয়ত হলো, যেহেতু আমাদের পচাসরা গলিত রাজনৈতিক ব্যবস্থা, সুতরাং আমাদের মূল স্ট্রিম বেশিরভাগ রাজনৈতিক দল যেদিকে চলে তার উল্টা দিকে চলে হয়তো একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তো আমরা এখন পর্যন্ত যেটা করেছি যে আমরা গুটি কয়েক ভালো মানুষকে টার্গেট করে পরোক্ষ পদ্ধতিতে আমরা সামনে এগোতে চাই। তার মানে একটা এলাকায় যদি 12 লক্ষ মানুষ থাকে, 4 লক্ষ ভোটার থাকে, আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না, সেই সামর্থ্য আমাদের এখনও তৈরি হয় নাই। কিন্তু সেই এলাকায় একজন ভালো প্রতিনিধি যদি পাই, তার মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি। তো এইভাবে আমরা আমাদের চিন্তাভাবনা শুরু করেছি। সামনের সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে আগ্রহী। তাতে যতজন ভালো মানুষ পাবো ততজনই আমাদের টার্গেট থাকবে। এমন নয় যে আমরা 300 আসনে দেব,
300 আসনে যদি এর মধ্যে যদি 100 খারাপ মানুষ হয়ে যায়, তাহলে গতানুগতিক রাজনৈতিক দলগুলি যেভাবে বিতর্কিত হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বা বাংলাদেশ বিরোধী কাজে জড়িত হয়েছে, সেই ধরনের ফলাফল আমাদেরও হবে। সো এই ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন, সাবধান থাকছি। অনেক বড় বড় মাপের মানুষ আমাদের রাজনৈতিক দলে যোগদান করেছেন, তারা আমাদের শর্ত পূরণ করেননি বলে তাদেরকে আমরা আমাদের দলে গ্রহণ করিনি। সো আমরা একটা প্রত্যয় নিয়ে আগানোর চেষ্টা করছি এবং বাংলাদেশের সম্ভবত এটি প্রথম পেশাভিত্তিক রাজনৈতিক দল যেখানে সকল পেশার মানুষকে আমরা আহ্বান করছি এবং সমতার ভিত্তিতে আমাদের যে মূলনীতি আছে, সাম্য, ন্যায্যতা এবং প্রগতি, সেখানে আমাদের বিষয়টা এমন 3টা আমাদের বড় শক্তি আমাদের সাথে যোগদান করছে। প্রথম হচ্ছে ছাত্রদের একটা বড় অংশ আমাদের সাথে যোগদান করছে ইনশাল্লাহ। দ্বিতীয়ত হলো সৈনিক বলতে আমরা সিপাহী থেকে শুরু করে জেনারেল পর্যন্ত সবাইকে বোঝাচ্ছি। তৃতীয়ত হলো প্রায় 74টি এনজিও, তারা সমন্বিতভাবে আমাদের সাথে যোগদান করছে। এখন আপনি চিন্তা করে দেখুন, গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলায় এই 3টা শক্তির কিন্তু একটা বড় ধরনের বিস্তার বা একটা মানে অবস্থান রয়েছে। সো এইটাকে সমন্বিত শক্তি যদি আমরা একসাথে করে এগোতে পারি, তাহলে আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে একটা সুস্থ রাজনৈতিক ধারা আমরা তৈরি করতে পারবো। এই আহ্বানে আমাদের সাথে যতজন লোক আসবে তাদেরকে নিয়েই আমরা পথ চলা শুরু করব। আমরা ফিরে তাকাতে চাচ্ছি না। 54 বছর অনেক লম্বা সময় জাতির জন্য নষ্ট হয়েছে, আর যেন ভবিষ্যতে আমরা মানে ক্ষতিগ্রস্ত না হয়ে রাজনৈতিকভাবে। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলা খুবই প্রয়োজন। আমরা 1971 থেকে শুরু করে 24-এর পর্যন্ত, 71-এর স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর যে ছাত্র জনতার আন্দোলন, এই উভয় আন্দোলনের চেতনাকে আমরা ধারণ করি। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের স্বাস্থ্যনীতি, আমাদের শিক্ষানীতি সব কিছু সাজানোর চেষ্টা করেছি। ঈদের পরে আমরা ব্যাপকভাবে এই বিষয়গুলি প্রচার প্রসারে চলে যাব এবং তখন আমাদের দলে যোগদান থেকে শুরু করে বিভিন্ন কমিটি বা আমরা কাউন্সিলের কথা চিন্তা ভাবনা করব। আবার আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের যদি স্মৃতিসৌধে যাব, আগামীকালকে আমরা দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে যাব, সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করব এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব। তো আজকে আমাদের অফিস কিছুক্ষণ পরে উদ্বোধন হবে, আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। যে আপনারা জাতীয় নির্বাচনে অংশ নেবেন, ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের জন্য তারা প্রজ্ঞাপন দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা নিবন্ধন করবেন কিনা, আবেদন করবেন কিনা এক। দ্বিতীয় যে আপনি বলছেন যে 300 আসনের প্রার্থী আপনারা যদি পারেন তে দিবেন, আসলে কোন ক্যাটাগরি থাকলে দেখা গেল যে রাজনীতি যখন আপনার একটা দল আসে সবাই সেগুলো অংশগ্রহণ করবে, আমরা যদি শহর থেকে বাইরে চলে যাই কোন শ্রেণী পেশার মানুষগুলো আপনাদের দলের প্রার্থী হতে পারবে, সেটা সংসদ নির্বাচনে কি শুধু নাকি উপজেলা, জেলা, অন্য নির্বাচনগুলো? চমৎকার প্রশ্ন। ইনফ্যাক্ট নিবন্ধিত না হলে কোনো রাজনৈতিক দল কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের জন্য একটাই অপশন থাকবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে করা। এখন নিবন্ধন করার যে নিয়মকানুন, এটা কিন্তু বেশ কঠিন। ন্যূনতম 100 উপজেলায় অফিস থাকতে হবে, কমিটি থাকতে হবে, প্রায় 22টা জেলায় থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটাকে সহজ করার চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 20 এপ্রিলের মধ্যে আবেদন করার জন্য, সেটার উপরে হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট হয়েছে এবং সেটা স্থগিত করেছে হাইকোর্ট। সুতরাং আমরা কিছু সময় পাবো বলে আশা করছি। তো আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে সবচেয়ে বড় সহায়ক শক্তি সেটা হচ্ছে এনজিওস। তাদের যে সক্ষমতা, তারা একসাথে 495 উপজেলায় একসাথে একসময় অফিস করার সক্ষমতা রাখে। সো আমরা 2টা ভাবে আগাতে চাচ্ছি, স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন। আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে পেশাভিত্তিক দলটা করছি সেটা হচ্ছে মূলত সামরিক, অসামরিক, আইনজীবী, ডক্টর, যে কোনো পেশার থেকে যারা আমাদের দলে আসতে চান আগ্রহ হতে পারেন। বাট আমাদের দলে যোগদানের জন্য যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, তাকে ওই সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক হতে হবে। আমাদের সংসদ নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা কঠোর পদ্ধতি অবলম্বন করছি সেটা হচ্ছে প্রত্যেকটা জেলাতে আমাদের কয়েকজন সর্বজন শ্রদ্ধেয় অরাজনৈতিক মানুষ থাকবেন, যারাই আমাদের প্রার্থী নির্বাচন করবেন। আমরা কেন্দ্র থেকে শুধু সেটাকে অনুমোদন দেব বড় ধরনের। এইভাবে আমরা ভালো প্রার্থী খুঁজে বের করতে চাই। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতিনিধিত্ব রাখতে চাই, অর্থাৎ ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার, উপজেলা চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি।
সেক্ষেত্রে আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক জেসিও যারা আছেন, ইভেন অফিসার যারা আছেন, তারাও যদি পার্টিসিপেট করতে পারেন, এবং এনজিও কর্মী আছেন, ছাত্ররা আছেন, তাদের মধ্যে যদি থেকে যোগ্য পাই, বা অন্য কেউ যে কোনো সাধারণ মানুষও তো আমাদের দলে আসতে পারেন। সুতরাং আমাদের ক্রাইটেরিয়া হবে যোগ্য, সৎ, শিক্ষিত মানুষ। এটাতে আমরা কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। আমাদের যে নেতৃত্ব থাকবে, সেখানে আমাদের যে প্রেসিডিয়াম সহ গুরুত্বপূর্ণ কমিটি থাকবে, সেখানে একজন সৈনিক একজন জেলার পাশে বসতে পারবে, একজন ছাত্র একজন প্রফেসরের পাশে বসতে পারবে। এভাবেই আমরা একজন এনজিও প্রতিনিধি একজন বড় ধরনের আবহাওয়াবিদের পাশে বসতে পারবে। এভাবেই আমরা করতে চাচ্ছি, যাতে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সর্বপেশার বা সকল গ্রহণযোগ্য মানে সকল অল ওয়ার্কস অফ লাইফের প্রতিনিধিত্ব থাকে। এভাবেই আমরা আমাদের জিনিসটাকে সাজানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।